সাইরাম। ভগবান সত্য সাই বাবার জন্ম শতবর্ষে রয়েছি আমরা। এই জন্ম শতবর্ষে সাই ইউদের এক বিশেষ নিবেদন ভগবানের চরণ কমলে, তারই এক প্রস্তুতি, এবং সেই প্রস্তুতির একেবারে শুভ সূচনায় আমরা রয়েছি এমন একজন মানুষের সান্নিধ্যে। এই সত্য সাই সেবা অর্গানাইজেশনে যে মানুষটি আমাদের কাছে প্রণম্য। অভিজাত পরিবারে জন্ম, কিন্তু পরবর্তী সময়ে বিদেশের মাটিতে পড়াশোনা, পাশাপাশি সেখানে তার কর্মকাণ্ড, সব কিছুর পর দেশে ফিরে আসা, নিজেদের সেই সুর ইন্ডাস্ট্রির কর্ণধার হয়ে ওঠা, এবং সেখান থেকে পরবর্তী সময়ে এই সত্য সাই সেবা অর্গানাইজেশনের একজন প্রাণপুরুষ। বলতে পারি যে সত্য সাই বাবার একজন সাক্ষাৎ লীলা পার্ষদ। এটা বলতে আমার আনন্দ হচ্ছে যে এরকম একজন মানুষের সান্নিধ্যে কিছুক্ষণ সময় আমরা থাকবো এবং তার সাথে কথায় থাকবো আমরা। আজকে এই মুহূর্তে যে নিবেদনে আমরা থাকবো, সত্য সাই বাবার এই জন্ম শতবর্ষে শত সাই কথা, এই নিবেদনে প্রথমেই আমরা আসি কাকুর কাছে। সাইরাম, আপনার কাছে কিছু কথায় আমরা কিছুটা সময় কাটাবো, খুব জানতে ইচ্ছে করছে। সেই আমি তো বললাম যে এতটা সময়, তার আগে বিদেশের মাটি থেকে দেশের মাটিতে ফিরে আসা, তারপরে এই যে রামকৃষ্ণ মিশনের ভাবধারায় আপনি একেবারেই শুধু বিশ্বাসী নন, দীক্ষিত, এবং সেখান থেকে এই সত্য সাই সেবা সংস্থার সাথে আপনার যুক্ত হওয়া। বলতে পারি ঠাকুরের কথায় যদি বলি যে যত মত তত পথ, সেই আরও এক পথ থেকে আর এক পথে আপনার যাত্রা শুরু। এই সময়টা আপনি কি বলবেন? একটা ভুল বললে, আমি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত নই। আচ্ছা, আমি দীক্ষাই নিইনি। আচ্ছা, আমার দুই দাদা, আমরা তিন ভাই, দুই দাদা রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত। কিন্তু সাই বাবা, যাকে আমি স্বামী হিসেবে বলতাম, উনি আমায় বলেছিলেন গুরু কি করবে। গুরু মানে অন্ধকার, আর রু যে পথ দেখায়। যখন তুমি ভগবানকে নিজের গুরু করবে, তখন তোমার কারো কাছ থেকে দীক্ষা নেবার দরকার নেই। তা আমি দীক্ষা নিইনি। না, আমি ওইখানে একটা কথা বলা, যেটা বললাম, ভাবাদর্শে দীক্ষিত বলেছি, মানে দীক্ষা নেন যেটা আমি জানি, ভাবাদর্শে দীক্ষিত এটা ছিলেন, সেখান থেকে এক ভাবাদর্শে আসা। রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার পরিবার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। যখন স্বামী বিবেকানন্দ শতবার্ষিকী হলো, বা শ্রী শ্রী মার শতবার্ষিকী কি বলে প্রোগ্রাম হলো, তখন সব সেন্টার ছিল আমাদের বাড়িটা, ওই 163 আচার্য জগদীশ বোস রোড, কলকাতা 14, যেটা এখন সনাতন সারথীর ঠিকানা। আচ্ছা, এবার বলো আর কি বলবো। আচ্ছা, এবার এই যে আপনি 1974 সাল, আমার যেটা মনে পড়ছে, আপনার এই অর্গানাইজেশনে আসা এবং ভগবানের সাথে প্রথম সাক্ষাৎ, এই মুহূর্তটা আপনি কিভাবে বলবেন আমাদেরকে, আপনার অনুভূতি? অনেকে আছে যাদের বহুদিন লেগে যায় বাবাকে জানা। তো আমি বলবো না, কারণ ভগবানকে কেউ জানতে পারে না। জানলেও সে ভাষায় সেটা বর্ণনা করতে পারে না। কিন্তু বাবার সংস্পর্শে আমি এসেছি 1974 সালে। কিভাবে এলাম, সে একটা বিরাট লম্বা গল্প। ছোট করে যদি আমরা শুনি একটু।
জানতে ইচ্ছে করছে খুব। আমি ব্যবসার জন্যে সাউথে এসেছিলাম, তখন আমি সাই বাবার নামও শুনিনি। যখন, আর সেই সময়, এটা 74 সালেরই ঘটনা, সেই সময় পশ্চিমবঙ্গে ওই নকশাল ঝামেলাকে ছিল, কেউ পশ্চিমবঙ্গে আসতে চাইতো না। আমি সেখানে ফিরছি ব্যবসা বিজনেস ট্রিপটার পরে, আর লাস্ট লেগ হচ্ছে চেন্নাই, মানে তখন ম্যাড্রাস ছিল, ম্যাড্রাস টু ক্যালকাটা। আচ্ছা। সেই দিনই সকালবেলায় একটা আমার খদ্দের, সে আমাকে একটা বাবার অ্যালুমিনিয়াম অ্যানোডাইজড একটা বুক মার্ক দেয়। আচ্ছা। আর তাতে লেখা ওই what's your word, what's your action, what's your thought, what's your character, what's your heart. তো সেইটা আমাকে দিল, আমি বললাম ঠিক আছে, আমায় দিচ্ছ যখন আমি না বলবো না, কারণ আমার তো তখন রামকৃষ্ণদেব ছাড়া আর কেউ ছিল না। সেটা আমি আমার পকেটে রেখেছি। আচ্ছা। প্লেনে উঠেছি, আর সেই সময় ছিল ক্যারাভেল ফ্লাইট, 3টে ইঞ্জিন, না 2টো ইঞ্জিন পেছনে, আচ্ছা। আর সিট ছিল এখন যেরকম সাধারণ ফ্লাইটে 3টে সিট, তারপর প্যাসেজ, তারপর 3টে সিট, তখন ছিল একদিকে 3টে সিট, আরেকদিকে 2টো সিট এই এয়ারক্রাফটে। আমি আয়েল সিট সবসময় পছন্দ করি, কারণ আয়েল সিট থেকে পাটা একটুখানি সোজা করতে পারি। আমার পাশের সিটটা খালি, আর সেই রোতে জানলার সিটে একজন বাঙালি, ইন্ডিয়ান। আচ্ছা। ওকে আমি চিনিও না, পরে জানতে পারলাম সে বাঙালি। আর আয়ালের ওপাশে 2জন ফরেন ভদ্রমহিলা, একজনের বয়স হবে 18-19, আর তার ওপাশে আর একজন, যে পরে জানলাম সে হচ্ছে কাকি। এরা 2জন এসেছিল সামা কোর্সে, হোয়াইট ফিল্ডে। আচ্ছা। তো আমি একটা বই পড়ছি, আর সেই বই থেকে ওই সাই বাবার বুকমার্ক, অ্যারোরাইজ বুকমার্কটা ঝুটছে, আর আমি চোখের কোণ দিয়ে দেখতে পাচ্ছি ওই অল্প বয়সী ভদ্রমহিলা, সে হাত এরম করে ওই বাবার বুকমার্কের দিকে তাকিয়ে আছে। আমার খুব অস্বস্তি হলো। তখন আমি ওই বুকমার্কটা নিয়ে সে মেয়েটিকে দিয়ে বললাম, ইউ কিপ ইট, তুমি রেখে দাও, ইংরেজিতে বললো। তারপরে দেখি সে মেয়েটা কলকাতা 3 ঘন্টা তখনকার দিনে লাগতো, সব সময় ওই বুকমার্কের দিকে তাকিয়ে আছে। আর তার মুখে যে একটা এক্সপ্রেশন দেখলাম, আমার সেটা খুব ভালো লাগলো। তো ভাবলুম একটু ভদ্রতা হিসেবে একটু কথা বলি। কথা বলতে শুনলাম যে ওরা জার্মানি থেকে এসছে।
আর আমি বললাম, তাহলে কলকাতায় যাচ্ছ কেন? আমরা এই কলকাতায় যেতে ভয় পাই, তুমি কলকাতায় যাচ্ছ কেন? ও বললো, আমাদের ফ্যামিলি ডাক্তার, তিনি বাঙালি ছিলেন, তিনি জার্মানি থেকে ফিরে এসে দমদম এয়ারপোর্টের কাছেই থাকে, যখন ভাবলুম যে যদি এসে সে জানতে পারে আমরা ইন্ডিয়া এসেছি অথচ তার সঙ্গে দেখা করিনি, তো তার কষ্ট হবে। তো আমরা বাবাকে জিজ্ঞেস করেছি, বাবা বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে থাকবো, তুমি যাও কলকাতা, কিচ্ছু হবে না। সেই ভরসায় ওরা কলকাতায় আসছে। তো আমি জার্মানিতে কিছুদিন চাকরি বাকরি করেছি, আর আমি মোটামুটি এখনো জার্মান মোটামুটি বলতে পারি, তখন আরো ভালো বলতাম। আচ্ছা, আমি জার্মান ভাষায় কথা বলতে আরম্ভ করলুম ওদের সঙ্গে। ওরা খুশি হলো? ওরা খুব খুশি। তো আমি ভাবলাম, আমি ভাবছি তখন যে কজন ইন্ডিয়ান জার্মান জানে। আর একই রোতে রাইলের ওপাশে ওরা দুজন, আর এ পাশে আমি। আর আমি ইঞ্জিনিয়ার, ল প্রবাবিলিটি হিসেবে করছি। তারপর কিছুক্ষণ পরে এই যে অপরিচিত ইন্ডিয়ান যিনি ডান দিকে বসেছিলেন আমার ওই উইন্ডো সিটে, তিনিও জার্মান ভাষায় কথা বলতে আরম্ভ করলেন। তা আমরা চারজনই জার্মান ভাষায় কথা বলছি। আমি ভাবছি, ল প্রবাবিলিটি যদি দেখি, কখন হতে পারে যে জার্মান আর সেই রোতে দুজন অপরিচিত ইন্ডিয়ান যারা জার্মান ভাষা বলতে পারে। তো আমার ইঞ্জিনিয়ার মানুষ, আমি দেখলাম ল প্রবাবিলিটি অনুসারে এটা অসম্ভব, হয়তো 10 কোটিতে একবার। তাই বলল, সত্য সাই বাবা নিশ্চয়ই তার অসীম ক্ষমতা আছে। সেই মনে প্রশ্ন জাগলো। তিনি সাধারণ নন। মানে ওই উপলব্ধিটা ওইখানে বসেই আপনার? ওই প্লেনে বসেই ভাবছি। আচ্ছা, আমি বাড়ি ফিরে গেলাম। প্লেনটা পৌঁছতে বাড়ি পৌঁছতে রাত 12টা বেজে গেল। আমি আমার স্ত্রীকে এই গল্পটা বললাম। বউ বলল, আমি তোমার জন্য কি এনেছি দেখো। মধ্যখানে আরেকটু ঘটনা হয়েছে। একটা বই দেখলাম, হাওয়ার্ড মারফেটের সাই বাবা ম্যান অফ মিরাকলস। আমি বললাম, বাবা এ তো অসম্ভব। আমি বইটা পড়তে আরম্ভ করলাম। সমস্ত রাত ঘুমোইনি। ভোরবেলার মধ্যে বই পড়া খতম। আর আমি কনভিন্স হয়ে গেলাম, সাই বাবা অসাধারণ তো বটেই, তিনি ভগবান। সেটা ভেতরে জেগে গেল ওই সেই দিন। মানে একটা দিনের এই সময়টুকুর মধ্যে। আচ্ছা, তারপর ওখান থেকে ওই বইতে লেখা আছে, সাই বাবা এক জায়গায় বলছেন যে আমার অনিচ্ছা কেউ আমার দর্শন পায় না।
তো বাস আমি তার পরের দিন মানে বই বন্ধ করে বাবাকে বললাম, আমি তোমার দর্শন করতে চাই, তুমি তার বন্দোবস্ত করো। বাস এটা ছিল মে মাসের শেষ, আমি সেপ্টেম্বরে এখানে এসে গেলাম। আরে বাবা। তারপর অনেকগুলো অদ্ভুত যোগাযোগ হলো মধ্যিখানে, কিন্তু আমি তার মধ্যে যেতে চাইছি না। আপনি পুটাপুটি বাড়িতে পা রাখলেন? আমি পুটাপাটিতে এলাম হ্যাঁ সেপ্টেম্বরে। আচ্ছা, এসে তারপর প্রথম সাক্ষাৎ বাবাকে যখন দর্শন করলেন, সেই মুহূর্তে অনুভূতিটা কি? চোখ দিয়ে জল। তখন আপনি খুঁজে পেলেন আপনার যে এই যে সেই অনুভূতিটা কাজ করছিল যে আমার ভগবান, আপনি সেই মুহূর্তে সেটা সেই আনন্দাস্ত্র গড়িয়ে পড়ছিল তখন আপনার, তখন কি মনে হলো? তখন মনে হলো আমি আসল জায়গায় এসে গেছি। আর তার দুদিন পরেই ছিল গণেশ চতুর্থী, উনি আমাকে প্রণাম দিলেন। বইতে লেখা ছিল দর্শন, স্পর্শন, সম্ভাষণা। যদি একবার হয় তাহলে জীবন যা পাবার সব হয়ে গেল। আমি দর্শন পেলাম, বাবা আমার সঙ্গে কথাও বললেন, আর স্পর্শন হয়ে গেল। আপনি একজন সেবাদল হয়ে উঠলেন। সেটা কলকাতায় ফিরে গিয়ে আমি অর্গানাইজেশনের সদস্য হলাম। 2004 সালে আপনার ট্রাস্ট কনভেনার। ট্রাস্ট কনভিনার হয়েছি অনেক পরে। অনেক পরে সেটা তার মাঝে অনেকটা জার্নি ছিল। হ্যাঁ, আমি তখন সমিতির সদস্য, কলকাতা সমিতির। আর সেই বছরে আমি কলকাতার সমিতির সেবা দল কনভিনার হয়ে গেলাম, মানে এখন যেটাকে সার্ভিস কোঅর্ডিনেটর বলে। আচ্ছা। 50th বার্থডে 1975 সালে এখানে প্রথম ডিউটি করতে আসি সেবা দল হিসেবে। নভেম্বরে ছিলাম, 1 মাস ছিলাম, আর 1976 সালে ঘরটাও পেয়ে গেলাম। সেই 76 সাল থেকে এই ঘরে রয়েছেন। আচ্ছা, অনেক কথা তো জানতে ইচ্ছে করছে, কত কথা আপনারও স্মৃতিতে ভেসে উঠছে। আমি একটু অন্য কথায় চলে আসি কাকু, যে তারপর এই অর্গানাইজেশনের সাথে এই দায়িত্ব পাওয়া 2000 সাল থেকে শুরু করে, তারপর আমাদের স্টেট প্রেসিডেন্ট, একদম রাজ্য সভাপতি হিসেবে আপনি এই সত্যসাই সেবা অর্গানাইজেশন, মানে পশ্চিমবঙ্গের অর্গানাইজেশনকে সমৃদ্ধ করেছেন, মানে নিজে কি বলবো, ডোর টু ডোর পৌঁছে গেছেন, সেটা একটা ইতিহাস। তারপর সেখান থেকে পরবর্তী সময়ে আরও অনেক কর্মকাণ্ডের মধ্যে জানতে খুব ছোট করে যেটা বলি, যে সেটা তো একটা ওই সময় থেকে আপনার গঙ্গাসাগর সেবা যে ইতিহাস, আজ মানে কি বলবো, স্বয়ং ভগবানও সেই দৃশ্য দেখে চোখে তার জল এসেছিলেন, এটা আমি শুনেছি। হ্যাঁ, এ করে সেই অনুভূতির ছোট্ট করে যদি বলেন, যে আপনার একটা ছোট, মানে খুব কম কথায় যদি সেই অনুভূতির কথা বলেন। গঙ্গাসাগর সেবা। তার আগে অন্য ঘটনাও ঘটে গেল। ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমাদের কোনো কথাবার্তা ছিল না। আমাকে বলা হলো ডিজাস্টার ম্যানেজমেন্টের কোর্স তৈরি করার। এখন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে স্লাইড গুলো দেখো, সব ওই আমি করেছিলাম। এই প্রজেক্টটা সবটাই আপনার করা, একেবারেই আপনার করা। তারপর সিকিউরিটির প্রশান্তি সার্ভিসের দায়িত্ব এলো, সেটাও আপনার মস্তিষ্কে প্রস্তুত একেবারেই।
বাবা আমাকে ওইটা বাবা আমাকে বললেন সিকিউরিটি। তারপর তারপর আপনি আপনার মতো করে সাজিয়ে নিয়েছেন। আচ্ছা, একটা প্রশ্ন জাগছে এখানে। তো গঙ্গাসাগর হুম। যেটা হ্যাঁ 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 ঠিক। জিজ্ঞেস করলেন, হুম। এর মধ্যে গঙ্গাসাগরে একটা কি অসুবিধে ছিল, গভর্নমেন্ট থেকে, কারণ গঙ্গাসাগর ওটা আশ্রমের ট্রাস্টের সম্পত্তি। ওখানে গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট পার্মানেন্ট কিছু করতে পারে না, সব অস্থায়ী। আর ওই যে 5 লাখ, কোনো বার যেবারে কুম্ভ মেলা থাকে না, 8 লাখ, হুম। ওইটুকু জায়গার মধ্যে গভর্নমেন্ট থেকে জায়গা ভাড়া দিত, সব চায়ওয়ালা, রেস্টুরেন্ট সব খুলে যেত। কিন্তু ব্যাপার হচ্ছে কিছু খেলে কিছু ত্যাগও তো করতে হবে। এত মানুষ, এত মানুষ। আর ত্যাগ করতে যাবে কোথায়? ওই সাগরের পাড়ে। হুম। গঙ্গাসাগর টাউনের লোকরা আমায় বলেছে যে গঙ্গাসাগর মেলা শেষ হবার 2-3 সপ্তাহ ধরে যখনই দক্ষিণে হাওয়া আসতো, ওই পায়খানার গন্ধ পুরো টাউনে ছড়িয়ে পড়তো। গভর্নমেন্ট থেকে অনেক বন্দোবস্ত করার চেষ্টা করলো, বেকার, পারেনি পুরোটা। পারেনি। কারণ ওরা যে টয়লেট টেম্পোরারি করতো, সেগুলো একদিন পরে আর ব্যবহার করা যেত না, কারণ পরিষ্কার করার কোনো ছিল না। ঠিক সেই সময় এগুলো সব বাবাই করে দেন। কলকাতা আমাদের আমি যে এরিয়া, ওই ক্যালকাটা 14 এরিয়া 4 বলতো বোধ হয় তখন, তার যে কনভিনার সে ছিল উড়িয়া ভদ্রলোক, আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন একজন উড়িয়া। সে তার বাবার কাছ থেকে শুনেছিল সত্যসাই সেবাদলরা এই স্যানিটেশনের কাজ করে, কারণ উড়িষ্যার লোকরা এসে, সেবাদলরা এসে ওই সময় এই ফাংশনের সময় আশ্রমে স্যানিটেশনের কাজ করতো। এখানে স্যানিটেশন মানে নোংরা টোকরা তোলা এইসব। ও তখন আমাদের সমিতি কনভিনারের সঙ্গে ওর সম্পর্ক ছিল, তো তখন অনুরোধ করে যে এটা কিছু একটা বন্দোবস্ত করবে কি সত্যসাই সংস্থা। নিতিন দা স্টেট প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমাকে বললেন আপনি ছাড়া কেউ পারবে না, আপনি করুন। তো আমি গেলাম একটা সার্ভে করতে, দেখে এলাম কি কি প্রয়োজন, সেভাবে যন্ত্রপাতি তৈরি করলাম। আর সেই যন্ত্রপাতি নিয়ে গিয়ে তাঁবু, কন্ট্রাক্টরকে যোগাযোগ করলাম যে তাঁবু করে দেবে। এই করে আস্তে আস্তে আরম্ভ হলো। আমরা প্রথম যাই 1991 সালে। আমি পরপর 22 বছর গেছি। তারপরে আরেক বছর চালানো হয়। তখন প্রীতম, যে এখন বর্তমান আমাদের স্টেট প্রেসিডেন্ট, ও দায়িত্ব ছিল, কারণ আমার শরীর আর দিচ্ছিল না, কারণ ওটা কঠোর পরিশ্রম গঙ্গাসাগরের কাজটা।
কাকু একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, এই গঙ্গাসাগরের কাজটা নিয়ে ছোট্ট করে মনে হচ্ছে যে এরকম একটা কাজ, যে সেখানে ওই মলমূত্র পরিষ্কার করা, যে কাজটা যেটা মানুষ যেটা শুনলে একটু নাক ছিটকায় বা নাকে চাপা দিয়ে সরে যায়, তা সেইখানে এই ভগবানের কাজ সেখানে গেছে, সেবাদল্লা যেত, কিন্তু শুধুই কি ভগবানের কাজ হিসেবে ওখানে গিয়ে এই কাজটাতে ঝাঁপিয়ে পড়াটা, সেখানে আমাদের যেটা মনে হয়েছে যে আপনি এমন এক ভালোবাসায়, ভগবান যেটা বলেছেন যে প্রেম, সেই প্রেম দিয়ে এমনভাবে বেঁধেছেন তাদেরকে যে তারা বারবার ওইখানে ছুটে যেতেন আপনার সান্নিধ্যে কাজ করার জন্য। মাঝে মাঝে কষ্ট হয়, সব গঙ্গাসাগরে যে সব ছেলেরা যেত, পরে মেয়েরাও যেতে আরম্ভ করে লাস্ট 15 বছর। ওই ছেলেরা যখনই ডিউটি করতে আসে আমার সঙ্গে দেখা করতে আসে, আর আমাকে যদি দেখাশোনা করে এখানে রমেশ পরিণা, তো ডাক্তার ভীম, সব ওই ভীমদাকে দেখতে বাচ্চা ছেলেগুলো আসে, তারা বড় হয়ে গেছে এখন। আপনার একটুখানি সান্নিধ্য মানুষকে অনেকখানি দেয়, এটা ঘটনা। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই শুধু গেল, এই যে প্রশান্তি সিকিউরিটি, এই যে বিষয়টা নিয়ে এখনও আজকে আপনার কাছে যখন ঢুকছি তখনও আপনার কাছ থেকে সেই সমস্ত মানুষগুলো বেরিয়ে যাচ্ছে, মানে আপনি এখনো পর্যন্ত সেটা পরিচালনা করছেন, মাথায় নিয়ে এখনো পর্যন্ত কাজ করছেন। আমি এখন সম্ভব ফুল পরিচালনা করি না, করছেন না ঠিক কথা, কিন্তু মাথার উপর রয়েছেন। আমার কাছে জিজ্ঞেস করে, পরামর্শ দেয়, কারণ আমার শরীর আর দেয় না। এখন 84 বছর বয়স হলো, আমি আর ঘুরতে ফিরতে অত। কিন্তু আপনার মনের বয়স কি 84 হয়েছে? আপনার মনের বয়স কি 84 হয়েছে? তাহলে কি পারতেন? মনের বয়স 84 বলতে কোনো ইন্টারেস্ট থাকতো না যদি একদম সেটাই বলছি, সেটাই আমাদের না, কিন্তু শরীর আর দিতে পারে না। ঠিক, এটা হতে পারে, সেটা ঠিক। বয়স একটা কথা তো বলবেই। শুধু এবার শেষের দিকে একবারে আসি, ইউথরা এই প্রোগ্রামটা করছে, একেবারে ইউথদেরই আয়োজন, যে এই যে আপনারা আজকের এই যে আলাপ চাহিদা, এবং এটা ওরা ভেবেছে যে 100 জন মানুষ এই শতবর্ষে 100 জন মানুষের কাছে ওরা যাবে, তাদের কথা শুনবে এবং সেই কথাগুলো অন্যদের কাছে, পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে দেবে এবং অবশ্যই ভগবানের কাছে নিবেদন করবে। তা ইউথদের উদ্দেশ্যে আপনার কি বার্তা এই জন্ম শতবর্ষে, আগামী দিনের জন্য আপনি কি বলবেন? দেখো, বাবা বারবার বলতেন যে জপ ধ্যান, আমরা ধরে নিই জপ খুব উঁচু সাধনা, ধ্যান তার থেকে উঁচু, তপস্যা সেটা আরো উপরের কথা। বাবা বলতেন সেবা তার থেকে তার উপরে, আধ্যাত্মিক সাধনা হিসেবে। কারণ সেবা করতে গেলে একসঙ্গে করতে হবে, একতা নিয়ে আসে। এই যে তার জন্য কি লাগবে সেগুলো তৈরি করানো, সেগুলো রাখবার বন্দোবস্ত করা। আর একটা উদাহরণ দিই, আমাদের যে 2005 সালে রথযাত্রা হয়েছিল, যদি আমাদের সেবা দলটা না যেত, আমি একলা কি করতাম, কিচ্ছু পারতাম না কনসিভ করা, গাড়িতে কোনভাবে কিরম থাকবে, এত বড় একটা বিষয়। কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টের সেবা দলরা যদি ওতে না ইনভলভ হতো, তো আমি কোনোদিনও বলতে পারি না যে আমি গঙ্গাসাগর চালিয়েছি, আমি রথযাত্রা করেছি। সবসময় আমরা, আর আমি থেকে আমরা যাওয়ায় সেটাই হচ্ছে আধ্যাত্মিকতার লক্ষণ। বা খুব এত কি বলি, আর বলার কিছু নেই। ইউথদের আপনি এই মুহূর্তে ভগবান শরীরে নেই, একটা নতুন ইউথ, সেই ইউথ
কিভাবে এই অর্গানাইজেশনের সাথে যুক্ত হবে, মানে কিসের টানে তাকে তাকে আমরা কোন জায়গা থেকে বলবো যে তার ভেতরে সেই বোধটা জেগে উঠবে কিভাবে? আপনার কি মনে হয় একটা নতুন এখনকার ইউথকে? আচ্ছা, তার আগে আর একটা জিনিস বলে দিই, আমি থেকে আমরায় যাওয়া হুম। এখন বুঝতে পেরেছি তার মানে কি। আমি করেছি অহংকার, আমরা করেছি কখনো অহংকার হতে পারে না। তো ইউথদের আমি বলবো, যা করবে প্রাণ দিয়ে করবে, নাহলে না করাই ভালো। যা করবে, যে কোনো কাজ হোক, কারোর জন্য একটা চিঠি লিখছে, কাউকে একটা চিঠি লিখছো প্রাণ দিয়ে। যখনই প্রাণ দিয়ে কোনো জিনিস করবে, তখন ভগবান তোমার সঙ্গে আছে, এটা মনে রাখবে। বাহ, ইউথদের কাছে এটা একটা সুন্দর বার্তা পৌঁছে গেল ঘটনা। আর এই শতবর্ষে ইউথদের উদ্দেশ্যে আপনি বললেন, এই শতবর্ষ একেবারে আমরা সমসাময়িক হতে যারা আমরা পেরেছি, আমরা সৌভাগ্যবান অবশ্যই যে এই সময়টাকে ছুঁতে পারলাম আমরা এবং অবশ্যই আপনিও আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তটাকে ছুঁলেন। আপনি অনেকটা পথ হেঁটে এসেছেন, সে ইতিহাস মানে আমরা তার পাতা উল্টে শেষ করতে পারবো না। আগামী দিনের জন্য সবার উদ্দেশ্যে আপনি কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে, একেবারেই এই শতবর্ষে আপনার কি সকলের উদ্দেশ্যে কি বলা? সত্যসাই অর্গানাইজেশন একটাই অর্গানাইজেশন যেখানে কখনো অহংকার আসতে পারে না। যদি আসে তাহলে সে সত্যসাই অর্গানাইজেশনে নেই, এটা যেন সবাই মনে রাখে। আমরা এই কথা মনে রাখবো, ভগবানের কাছে প্রার্থনা করি, আপনার সুস্থতা কামনা করি। আপনি যতদিন সেটা সবটাই ভগবানের ইচ্ছা, অবশ্যই ভগবানের ইচ্ছা, আপনাকে আমাদের মধ্যে রাখবেন। আমরা ততদিন এইভাবে সমৃদ্ধ হব, ততদিন অর্গানাইজেশন সমৃদ্ধ হবে। আমরা আনন্দে থাকবো যে আমার এই ছত্রছায়ায় আমরা রয়েছি। বাবা বলতেন, লাভ সিক্স নো রিওয়ার্ড। লাভ, ভালোবাসা কোনো পুরস্কার চায় না, ভালোবাসাই ভালোবাসার পুরস্কার। অর্থাৎ আমি যদি সকলকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসবে, এটা যেন মনে রাখি চিরদিন। সেটাই হলো তার পুরস্কার। আমরা মনে রাখবো, আর আপনি এমনি করে আমাদের সকলকে ভালোবাসুন। আমরা সত্যি আমরা এমনি করে আপনার সান্নিধ্যে আবারও বলে যেন থাকতে পারি, ভগবানের কাছে এই প্রার্থনা। শতবর্ষের এই আলো এসে আমাদের উপরে যেমন পড়েছে, আপনার উপরেও সেই আলো আরও অনেক বেশি করে পড়েছে। আগামী দিনে আরও বেশি করে আপনার, বিশেষ করে আমি আলাদা করে যদি বলি, আপনার আলোয় আলোকিত হই যেন আমরা আরও বেশি করে, এটুকুই প্রার্থনা। সাইরাম। খুব আনন্দ হলো।